দর্শক, সরকার যখন নির্বাচনের তারিখ মোটামুটি ঘোষণাই করে দিয়েছে, নির্বাচন কমিশন থেকেও ঘোষণা করে দেওয়া হয়েছে ডিসেম্বরের তফসিল, তখন সম্ভবত নির্বাচন নিয়ে নতুন সংকটের দিকেই যাচ্ছে দেশ। গতকালকে জামাত ইসলাম থেকে ৭ দফা দাবি পেশ করা হয়েছে এবং এনসিপির অবস্থানও জামাতের মতো তেমনটাই শোনা যাচ্ছে। ইসলামী আন্দোলন সহ যে ইসলামী দলগুলো, তাদের অবস্থানও অভিন্ন এমনটাও শোনা যাচ্ছে। কি হতে চলেছে তাহলে? এই ৭ দফা দাবির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, অর্থাৎ মূল যে স্থানীয় মানে জাতীয় নির্বাচন, যে সংসদীয় আসন ৩০০টা, এই ৩০০ আসনে সরাসরি যে নির্বাচন, সেই নির্বাচন পিআর পদ্ধতিতেই করতে হবে। এই দাবিতে অনড় জামাত ইসলাম এবং এনসিপি, ইসলামী আন্দোলন, এই দলগুলোও চায় পিআর পদ্ধতিতে নির্বাচন। তাহলে সরকার কি করবে? সরকার কি জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন যে দলগুলোকে কাছে ডেকে নিয়েছিল, বুকে জড়িয়ে ধরেছিল, সেই দলগুলোর এগেনেস্টে গিয়ে পথ চলা শুরু করবে, নাকি এটা নিয়ে একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাবো সামনে? সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, নির্বাচন নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন যেদিন তফসিল ডিসেম্বরে ঘোষণা করা হবে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এমনটা বলে দিল, সেই দিনই জামাত ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল তারা ৭ দফা দাবি পেশ করছে এবং সেই ৭ দফা না মানলে তারা ভোটে যাবে না, ভোটের বিরোধিতা করবে। বিরোধিতা এক পর্যায়ে আন্দোলনের পর্যায়ে যেতে পারে, সেরকম ব্যাপারও ঘটতে পারে বলে অনুমান করা যাচ্ছে। এমনিতেই তো জামাত ইসলাম বলেছে যে যদি জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র যদি সংশোধন না হয় তাহলে জামাত প্রয়োজনে আন্দোলনে যাবে, অর্থাৎ আন্দোলনের একটা ভয় রয়েছে। আর জামাত যদি আন্দোলনে যায়, তার সঙ্গে এনসিপি আন্দোলনে যাওয়ার সম্ভাবনা বেশি এবং ইসলামী দলগুলো আন্দোলনে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে নির্বাচন আবারও ঘোলাটে পরিবেশের মধ্যে পড়ে যাবে, এই আশঙ্কা তৈরি হচ্ছে। কি বলছে জামাত ইসলাম? তাদেরকে নিয়ে গণমাধ্যম যে শিরোনামটা করেছে, সেই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানেই তারা বলছে যে পিআর সহ ৭ দফা দাবি জামাত ইসলামের। সেখানে বলা হচ্ছে, ভোটের অনুপাতে সংসদের আসন বন্টন, অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবি জানিয়েছে জামাত ইসলামী। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের জরুরি বৈঠক থেকে এসব দাবি জানানো হয়েছে। জামাতের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই ও অন্যান্য সময় সংগঠিত সব গণহত্যার বিচার, অর্থাৎ বিচার করতে হবে আগে। রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, অর্থাৎ সংস্কার আগে করতে হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, অর্থাৎ জুলাই সনদ যেটা আসবে, জুলাই ঘোষণাপত্র যেটা দেয়া হয়েছে, সেটা পরিপূর্ণভাবে আগে বাস্তবায়ন করতে হবে, তারপরে নির্বাচন। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড। এর মাঝে মোটামুটি সহনীয় ব্যাপার যেটা, যে দুইটা হয়তো সরকার খুব সহজেই যাবে, সেটা হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার, সেই কর্মসূচি চলছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই তো মনে হবে, কারণ হচ্ছে যে লেভেল প্লেয়িং ফিল্ড নাই, এই কথাটা বরং বিএনপি বলতে পারে নির্বাচন কমিশনের কিংবা সরকারের নানা আচরণে, যখন এনসিপির প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব আমরা দৃশ্যমান দেখছি। জামাত ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা একটা বৈঠক করেছে এবং তারা আরও বলেছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে, অর্থাৎ এনসিপিরও সেই একই সুর, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। সেটা আদৌ কি বাস্তবসম্মত? জুলাই সনদে যে সকল ঐক্যমত্যের ব্যাপার হবে কিংবা হবে না, যেগুলো লিখিত হবে, সেই ব্যাপারগুলো বাস্তবায়ন কে করবে?
অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে করবে? সংসদ আছে, সংসদে না গেলে আইন সংশোধন করবে কিভাবে? নির্বাহী আদেশে আইন সংশোধন করলে সেই আইন কি বৈধ হবে? আপনি জুলাই ঘোষণাপত্রে বলছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্স, সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী এই সরকার শপথ গ্রহণ করেছে, অর্থাৎ সরকার সংবিধানের আলোকেই শপথ গ্রহণ করেছে। এই সংবিধানকে অক্ষুণ্ণ রাখা, এই সংবিধানকে মানার শপথ নিয়েছে তারা। সুতরাং এই সংবিধানের বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। স্কোপ একটাই, সেটা হচ্ছে সংবিধানকে মানে মুলতবি করা। সেই ক্ষেত্রে তো প্রথমেই ভুল হয়েছে। বিপ্লবী সরকার আপনারা গঠন করেননি। বিপ্লবী সরকার গঠন করে যদি প্রথম দিনই বলতেন যে সংবিধান স্থগিত, এই সংবিধান থাকবে না, নতুন সংবিধানে কাজ হবে, তাহলে সংবিধানের বিধিবিধানগুলো কার্যকর করতেই হবে এমন বাধ্যবাধকতা থাকতো না। এখন যেহেতু সংবিধানের অধীনে সরকার পরিচালিত হচ্ছে, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে, বর্তমান সংবিধানের অধীনে সব কিছু চলছে, মানা না মানা সেটা ভিন্ন কথা, কিন্তু সব কিছু চলছে এবং যা মানবেন কিংবা মানবেন না সব কিছুই আগামী জাতীয় সংসদে পাশ হতে হবে। আগামী জাতীয় সংসদ যদি এই সরকারের কার্যক্রমগুলোর বৈধতা না দেয়, তাহলে এই সরকারের সঙ্গে জড়িত সকলকেই আদালতের কাঠগড়ায় দাঁড় হতে হবে। সেরকম পরিস্থিতির মধ্যে নিশ্চয়ই সরকারের কেউ যেতে চাইবেন না। সুতরাং এই যে জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচন, এনসিপির চাওয়া, জামাত ইসলামের চাওয়া, এই চাওয়া পূরণ করা এই সরকারের পক্ষে সম্ভব নয়। তাহলে কি দাঁড়াবে? তাহলে কি একটা সংঘাতময় রাজনীতির দিকে পরিস্থিতি যাবে? তাহলে এদের দাবি কি এক ধরনের বিক্ষোভে পরিণত হবে? আন্দোলনের দিকে তারা যাবে? আবারও মাঠ গরম করবে? আবারও মাঠ গরম করার মধ্য দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার থিওরিতে দেশ যাবে, যে থিওরিটা অনেক দিন থেকে নানাভাবে আলোচিত হচ্ছে, যে কোনো মূল্যে নির্বাচন পিছিয়ে দেওয়া একটা বড় উদ্দেশ্য এবং বড় চ্যালেঞ্জ কিছু দলের জন্য। সেই দিকেই যাচ্ছে দেশ। দর্শক, আপনার কি মনে হয়? সংঘাত কি অনিবার্য, নাকি সরকার এদেরকে পাশ কাটিয়ে বিএনপিকে আস্থায় নিয়ে, যেহেতু আগামী ভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই সাধারণের একটা ধারণা, যেহেতু বিএনপি এখন সর্ববৃহৎ দল, তাদের সারা দেশে যে সমর্থন সেই অনুযায়ী তারাই ক্ষমতায় যাওয়ার কথা, সুতরাং তাদেরকে যদি আস্থায় না রাখা হয়, তাহলে পরবর্তীতে ক্ষমতায় গিয়ে এই সরকারের কার্যক্রম যদি সংসদে তারা বৈধতা না দেয়, তাহলে এই সরকারের সঙ্গে যারা আছে সকলেই বিপদে পড়বে। সেই কাজটা এই সরকারের কেউ করতে চাইবে না। সুতরাং বিএনপিকে আস্থায় রেখেই কি সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।